নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক এবং ডিএ মামলার অন্যতম হোতা, দীর্ঘদিন ধরে কখনো হাইকোর্ট, কখনো স্টেটের অন্য কোনো ট্রাইব্যুনাল কিংবা সরাসরি সুপ্রিম কোর্টে যে মামলাটা তিনি লড়ছেন, নিষ্ঠা ভরে লড়ছেন। আমি তাঁর কাছে সরাসরি গিয়েছিলাম, কেননা বছর পেরোলেই এই 2024 অতিক্রম করলেই 2025 আসবে। সেই 2025-এর 7ই জানুয়ারিটা খুব ইম্পর্টেন্ট একটা তারিখ, যেদিন সুপ্রিম কোর্টে একাধিক খুব গুরুত্বপূর্ণ এই রাজ্যের মামলা উঠবে, ডিএ মামলা উঠবে, সম্ভবত উঠবে সেখানে 25,753 জনের চাকরি বাঁচবে কি বাঁচবে না সেই মামলা উঠবে, সম্ভবত ওবিসি মামলাও উঠবে এই একই দিন, এবং আরও একাধিক মামলা আছে যেগুলো সুপ্রিম কোর্টে মামলাগুলো ওঠার সম্ভাবনা আছে। উঠবেই আমি বলছি না, কিন্তু ওঠার সম্ভাবনা। তারিখটা কিন্তু মনে রাখবেন 7ই জানুয়ারি। আমি তারই প্রেক্ষিতে সরাসরি গিয়েছিলাম মলয় মুখোপাধ্যায়ের কাছে জানতে যে ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতিটা কী। তখন 2022 সালে সম্ভবত 18ই নভেম্বর, সেই সময় রাজ্য সরকার ডিএ মামলায় হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করেছিল। এসএলপির বিষয়টা হচ্ছে বেসিক্যালি যে এটাকে রিভিউ করা হোক, আমরা হাইকোর্টে হেরে গেছি, আমরা এই মামলাটা শুনানি হোক, এবং আমরা ডিএ দিতে চাইছি না। ডিএ মানুষের অধিকার নয়, ডিএ আমাদের দয়ার দান, ভাবখানা সেরকমই। এবং সেই মামলা 2022-এর নভেম্বর হওয়ার পর, 2022-এর নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, 2023 পুরো বছরটা গেছে, 2024 অতিক্রম করছে, 12-12-24, 25, প্রায় 25 মাসের মধ্যে 13 বার মামলাটা উঠেছে, এবং 13 বারই মামলাটা স্কিট করে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন কে? জাস্টিস চন্দ্রচূড়। দেখুন, বিচারালয় সম্বন্ধে, আদালত সম্বন্ধে শ্রদ্ধা রাখতে হয়, সম্মান রাখতে হয় এবং আস্থা রাখতে হয়। সেই আস্থা রেখেই বলছি, 13 বার জাস্টিস চন্দ্রচূড়ের আমলে ডিএ মামলা 5 মিনিটের জন্য এসএলপিটা নেব না। এসএলপিটা নিয়ম হচ্ছে যে আমরা সাবমিশন নেব না, অর্থাৎ শুনানি করব না। এটা হচ্ছে বেসিক ছোট্ট জিনিস, 5 মিনিট লাগে। এ ধরনের এসএলপি ডিসমিস করা বা এসএলপিটা অ্যাকসেপ্ট করার জন্য 5 মিনিট লাগে। সেটাও সুপ্রিম কোর্টে 13 বার মামলাটার শুনানি হয়। কি বলবেন একে? আমি বলছি, আমি আদালতের প্রতি আস্থা রাখতে চাই। জাস্টিস চন্দ্রচূড়ের আমলে যা বিচার পর্ব হয়েছে, প্রত্যেকটির প্রতি আস্থা রেখেই বলছি। ঘটনাটা হচ্ছে বাকি কনক্লুশন আপনারা ড্র করবেন। আমি শুধু এইটুকু বলে আমি সরাসরি গিয়েছিলাম মলয় মুখোপাধ্যায়ের কাছে জানতে, সরাসরি যে মলয়বাবুরা কি যাচ্ছেন 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে। তো মলয়বাবু আমাকে যেটা জানালেন সেটা সাংঘাতিক। সেটা হচ্ছে, বলছে যে প্লেনে তো আর যেতে পারছি না, ট্রেনেই যাচ্ছি খরচ কমানোর জন্য, আর পাচ্ছি না, বিশ্বাস করুন। এত পয়সা নেই, এত অর্থ নেই, এই মামলা লড়াই কীভাবে লড়ছি। মানুষের দান অল্প অল্প করে 200-300 টাকা মানুষ পাঠায় দান হিসেবে, সেইটা দিয়ে শেষ পর্যন্ত খরচ করে কোনো রকমে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছচ্ছি। কিন্তু তারিখের কালচারে ডুবে যাচ্ছে মানুষের অধিকার। আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি না? প্রচুর কথা বলি মানুষের অধিকার নিয়ে। সুপ্রিম কোর্টে যখন 13 বার একটা ডিএ মামলার এসএলপি মিস হয়, তখন মানুষের অধিকার নিয়ে কথা বলার অধিকার কি মানুষের থাকবে না? আমি যারা সরকারি চাকরি করছেন, আমি তাদের কথা শুধু বলছি না। যারা সরকারি চাকরি করেন না, রিটায়ার্ড পারসন, যারা আজকে বেঁচে আছেন, কাল সকালে বেঁচে থাকবেন কি না জানি না, তারাও একটু জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের যে জায়গাটুকু স্কোপ ছিল সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষরা পান, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাদের সেই স্কোপটা নেই। ফলত আলটিমেটলি কোথায় তারা যাবেন? ওই রিটায়ার্ড মানুষগুলোর বয়স হয়ে গেছেন, যদি একটু ওই বকেয়া ডিএটা পেতেন, যে ডিএটা তাদের প্রাপ্য, জীবনটা তো আর একটু স্বাচ্ছন্দ্যে শেষ জীবনটা কাটাতে পারতেন। একবারও ভাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য, একবারও ভাবেন না। আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তার আগের দিন আপনারা দেখেছেন বাংলার বাড়ি নিয়ে বড় বিজ্ঞাপন, আনন্দবাজার, বর্তমান সব দেখছি বড় বিজ্ঞাপন, ভেতরে 23 বিজ্ঞাপন, কোটি টাকা, কয়েক কোটি টাকার বিজ্ঞাপন গতকালই খরচা হয়েছে নবান্নতে। আমি মলয়বাবুকে জিজ্ঞেস করছিলাম যে মলয়বাবু, আপনাদের যখন এই অবস্থা, আপনি জানেন কি? আপনাকে একটা তথ্য দিই। মলয়বাবু শুনে চমকে গেলেন, বললেন যে আমি একটা তথ্য দিলাম। বললাম যে শুনুন, আমি তো তথ্য অনুসন্ধান করি, আমার সোর্স যা আছে সেই সোর্সে আমি কিছু খবর সংগ্রহ করি, এবং খবরগুলো অথেন্টিক না হলে আমি খবর পেশ করি না। আমি একটা খবর মলয়বাবুকে বললাম, মলয়বাবু জানেন আপনি 19শে সেপ্টেম্বর 2024 একটি বিল নবান্ন থেকে অ্যাপ্রুভাল হয়ে পেমেন্টের দিকে যায়। একজন আইনজীবীকে 1 কোটি টাকা পেমেন্টের অর্ডার দেওয়া হয় রাজ্য সরকারের তরফে, একজন আইনজীবীকে।
মনে রাখবেন একজন আইনজীবী, তার নামে বিল, তার 19শে সেপ্টেম্বর সেই পেমেন্টটা হয় 1 কোটি টাকা, এবং 10 লাখ টাকা বোধহয় জিএসটি টিএসসি কেটে, ইনকাম ট্যাক্স কেটে 90 লক্ষ টাকা পেমেন্ট করা হয়। এবং সেই পেমেন্টের মধ্যে মলয়বাবু আপনাদের এই যে কনফেডারেশন আপনার যে মামলাটা লড়ছেন, এই মামলাতেও একটা অ্যাপিয়ারেন্সের জন্য একজন আইনজীবীকে পেমেন্ট করা হয়েছে একটা পার্ট। 3টে মামলা আছে এই 1 কোটি টাকার মধ্যে, 3টে মামলা আছে। 3টে মামলার একদিন দুদিন করে হিয়ারিং। সেই হিয়ারিংয়ের বিলগুলো সাবমিট করে টোটাল সাবমিশন হচ্ছে 1 কোটি টাকা, 1 crore। একজন আইনজীবী 1 কোটি টাকা পাচ্ছেন সুপ্রিম কোর্টে। কে দিচ্ছে? নবান্ন। আপনারা হয়তো বলবেন, আমি মলয়বাবুকে বললাম যে মলয়বাবু আমি তথ্যটা হাতে তথ্য পেয়ে তবে কথা বলছি, কিন্তু আমি ডিটেলসে এখনই দিচ্ছি না, অপেক্ষা করুন, দেব। বাংলার মানুষ জানুন, মলয়বাবু আপনাদের যারা অসংখ্য দর্শক আছেন, অসংখ্য আপনাদের কর্মচারী আছেন, যারা রিটায়ার্ড কর্মচারী আছেন, তারাও জানুন। আমি শুনেছিলাম কয়েকশো কোটি টাকা শুধু মানুষের অধিকার আটকানোর জন্যই একটা সরকার খরচা করেছে আদালতে আইনজীবীদের পেছনে। সেই টাকাটা দিয়ে তো ওই রিটায়ার্ড কর্মচারীদের আগে ডিএটা দিয়ে দেওয়া যেত, অন্তত যে আপনারা ডিএটা নিয়ে নিন, আপনারা কতদিন আর বাঁচবেন, আপনারা নিন, এটা তো করতে পারতেন, সেটা করেন। বলছিলাম না, গতকাল সংবাদপত্রে বিজ্ঞাপনে কোটি টাকা খরচা হয়ে গেল। আর আজকে আমি যখন এই রিপোর্টটা পেশ করছি, আমি বিশ্বাস করুন আমি হাতে ডকুমেন্টস নিয়ে তথ্য পেশ করছি, একদম ডকুমেন্টস নিয়ে। আমি মানে গল্পের গরু গাছে তুলে কথা বলি না, সেখানে আমি দেখছিলাম। আমি বিল নাম্বারটাও ইচ্ছে করে দিচ্ছি না, দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করুন, আমি যথাসময়ে বিল নাম্বার সব আপনাদের সামনে দরবারে পেশ করব। 7 তারিখ ডিএ মামলা আটকানোর জন্য মামলা লড়বেন না? কত টাকা খরচা করবেন? কত টাকা খরচা করবেন একটু বাংলার মানুষকে জানাবেন তো। আমি আপাতত বলি 19শে সেপ্টেম্বর এই বিলটা পেমেন্ট হয়েছে 1 কোটি টাকার একজন আইনজীবীকে, এবং তার মধ্যে 15ই জুলাই এই কনফেডারেশনের মামলাটা উঠেছিল, পশ্চিমবঙ্গ সরকার ভার্সেস কনফেডারেশনের মামলা। সেখানে এই 1 কোটি টাকার মধ্যে একটা অ্যামাউন্ট ওই দিনের অ্যাপিয়ারেন্সের জন্য আইনজীবীকে পেমেন্ট করা হচ্ছে। আমি হাতে ডকুমেন্ট নিয়ে কথা বলছি। আপনারা হয়তো বলতে পারেন শর্মাবাবু আপনি ডকুমেন্টের লোভ দেখাচ্ছেন, ডকুমেন্টগুলো দেখাচ্ছেন না কেন? দেখাবো। এত তাড়া করার কিছু নেই, তারা তো আপনাদের করব, অপেক্ষা করুন। আমি নবান্নর সমস্ত তথ্য, আমি বলছি নবান্নর সমস্ত তথ্য, কালীঘাটের সমস্ত তথ্য আমি সংগ্রহ করি। আমার বাড়িতে এলেও পুলিশ বাবাজি পাবেন না, কোনো তথ্য পাবেন না, কিন্তু আমি তথ্যগুলো সংগ্রহ করি। কীভাবে সংগ্রহ করি, কোথায় সংগ্রহ করি, কোথায় সংরক্ষণ করি, সেই তথ্যে যাচ্ছি না। কিন্তু আমি শুধু এইটুকু বলছি, যা বলছি প্রয়োজন হলে আদালতে গিয়ে পেশ করে দেখিয়ে দেবো যে আমি যা বলছি সেটা ঠিক না ভুল। 1 কোটি টাকা, শুধু যদি সাহস থাকে, যদি সততা থাকে, নবান্ন বলুন যে এই 1 কোটি টাকার পেমেন্ট আপনারা করার অর্ডার দিয়েছেন কিনা। 19শে সেপ্টেম্বর আমি বিল নাম্বারও দিয়ে দেবো, যথাসময়ে দেবো। এবং 15ই জুলাই কনফেডারেশনের যে মামলা, সেই 15ই জুলাই কনফেডারেশনের মামলায় এই 1 কোটি টাকার মধ্যে ব্রেকআপের মধ্যে 15ই জুলাইয়ে কনফেডারেশনের সঙ্গে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সঙ্গে রাজ্য সরকারের মামলার আইনজীবীকে পেশ করা আছে। আমার কাছে আছে তথ্যটা। আমি শুধু এইটুকু বলে আমি সরাসরি নিয়ে যাব মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কি কথা হলো সেটা আপনাদের জানানোর জন্য। একটু শুনুন, আমি একদম সরাসরি ডিএ মামলা নিয়ে আপডেটটা জানার জন্য মলয়বাবুকে ফোনে ধরেছিলাম। বলেছি যে যেদিনকে সুপ্রিম কোর্টে শুনানি হবে সেদিনকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আপনি প্রথম ফোনটা আপনি আমার ধরবেন, বাংলার মানুষকে জানাবো একটা সরকার কত শয়তানি করে এবং শয়তানি করে আদালতে গিয়ে কী করছে সেই আপডেটগুলো দেবো। কিন্তু আপাতত ডিএ মামলায় সম্ভাবনা কতটা কি হতে পারে। এবং মলয়বাবু চমকে গেলেন, বললেন ওই 1 কোটি টাকার মধ্যে আমাদেরটাও আছে? হ্যাঁ আছে, অফকোর্স আছে। আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না বলে মলয় মুখোপাধ্যায়ের কাছে গেলাম। কি বললেন শুনুন। মলয়দা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি 7 তারিখ তো মহারণ ডার্বি ম্যাচ, অর্থাৎ ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে, এবং যাচ্ছেন সেদিনকে মামলা লড়তে যাচ্ছেন ডিএ মামলা? হ্যাঁ, আমরা আগের দিন যাচ্ছি, 6 তারিখে গিয়ে উপস্থিত পৌঁছাবো। 7 তারিখ মামলা হলে আমরা 7 তারিখে আবার ব্যাক করব। এই আমাদের মানে এটা আমাদের এখন মানে গতানুগতিক কাজ হয়ে যাচ্ছে। ডেটটা কি ফাইনাল হয়েছে যে 7 তারিখে হবে? ফাইনাল দেখুন, সাধারণত টেন্টেটিভ ডেটটা যে মানে অর্ডারের সাথে বের হয় সেটা সাধারণত হয়েছে,
প্রত্যেকবারই হয়েছে। তাই আমরা এই টেন্টেটিভ ডেটটা যে দিয়েছে 7ই জানুয়ারি 2025, সেটা আমরা আশা করছি, যেটা হচ্ছে 24শে আপনার ডিসেম্বর, 25 তারিখ থেকে আবার মানে 1 তারিখ 1 জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট ছুটি থাকে। তাই 24শে ডিসেম্বর মোস্ট প্রবাবলি ফাইনাল লিস্টটা বেরোবে। হ্যাঁ, তখনই আমরা জানতে পারবো যে কার ঘরে হচ্ছে কিনা, কত নম্বর কজ লিস্টে কত নম্বর, এইটাই ভাইটাল। কার ঘরে হওয়ার কথা? আপনার ওই ঋষিকেশ রায়, তার সঙ্গে ধরুন সেকেন্ড মানে জাজ আর কি, মাননীয় জাজ, সেটা কিন্তু অনেক সময় পরিবর্তন হতে পারে। SBN পাদ্রির ঘরে ছিল, এখন তিনি থাকবেন কি না থাকবেন সেটা ওই 24 তারিখ যে মামলাটা যে কজ লিস্ট বেরোবে তাতে পরিষ্কারভাবে জানা যাবে। কিন্তু বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে মামলাটা আমাদের আছে। এরকম তো হতে পারে যে বিচারপতি ঋষিকেশ রায় শুনলেন না, অন্য কারোর ঘরে শিফট হতে পারে। সেটা তো দেখুন মাননীয় প্রধান বিচারপতি অবশ্যই পারেন। আমি একটু ক্রিটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করি, তার আগে বলি যে কতবার মানে 2022 সালে নভেম্বর থেকে বোধহয় পিছোচ্ছে, কতবার পিছিয়েছে এটা? এই তো 13 বার হয়ে গেল। 15ই জুলাই 2024, 2024-এ 13 বার হয়ে গেল। 13 বার হয়ে গেল। এবার মানে 14তম দিন মানে 5 মিনিটের শুনানি, যে এসএলপিটা থাকবে না যাবে, আপনাদের এসএলপিটা আমরা অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। দেখুন শুনতেও 2 বছর চলে গেল, তাই তো? হ্যাঁ, আমরা না ধরুন ব্যাপারটা কি জানেন তো, আতঙ্কিত কেন? কারণ বুঝতে পারছি। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে জাস্টিস সঞ্জীব খান্না চিফ জাস্টিস হওয়ার পর এই তারিখের কালচারটা একটু বদলাচ্ছে বলে কেউ বলছেন। আপনার কি মনে হয় কোনো একটা জায়গায় আশায় বুক পাচ্ছেন? সেটা তো দেখুন, আমরা তো দেখুন অনেকবার মানে অনেকে বারণ করেছে, আমরা তো চিঠি দিয়েছি মাননীয় প্রধান বিচারপতিকে, বিগত বিচারপতির কাছে, কিন্তু তিনি তো তাতে কর্ণপাত করেনি। আমরা বর্তমান চন্দ্রচূড়ের পরে যিনি এসছেন তাকে দিয়েছেন না, তাকে দেওয়া হয়নি। এই কারণে যেহেতু তিনি আসার পর মামলাটা 7 তারিখ কয়েকটা দিনের মধ্যে মানে এসে বলে আর আমরা এগিয়ে আনার জন্য বলিনি, কারণ 7 তারিখটা দেখে নিতে চাইছি জানুয়ারি 7 তারিখে হয় কিনা। যদি সেম জিনিস দেখি যে 7 তারিখেও মামলাটা উঠলো না, আবার পিছিয়ে গেল, তাহলে এবার কিন্তু আমরা একদম প্রকাশ্যেই আমরা প্রধান বিচারপতির কাছে আমরা চিঠি দেব। চন্দ্রচূড়কে কতবার চিঠি দিয়ে আবেদন করেছেন? অনেকবার দিয়েছি। দেখুন, আমাদের তো একটা অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন আছে, তারা দিনের পর দিন চিঠি দিয়েছে। যে আমরা কতবার দিয়েছেন? জাস্টিস চন্দ্রচূড়কে কতবার চিঠি দিয়েছিলেন? চন্দ্রকে অন্তত 3-4 বার তো দিয়েছে। ইন্ডিভিজুয়াল দিয়েছে, মার্চ ভাবে দিয়েছে, 25 জন একসঙ্গে দিয়েছে, অনেকবারই দিয়েছে। আপনাকে একটা খবর দিই, আপনি দীর্ঘদিন ধরে মামলা লড়ছেন, টাকা পয়সা কিভাবে জোগাড় করছেন জানি না, নিশ্চয়ই ফান্ড ক্রাইসিসে ভুগছেন। অবসরপ্রাপ্ত কর্মচারীরা, বহু মানুষ আপনাদের পাশে দাঁড়াচ্ছেন বলেই বারবার দিল্লি যাচ্ছেন, আইনজীবীদের অ্যাপয়েন্ট করছেন, লড়ছেন, আবার ফিরে আসছেন। 13 বার হতাশ হয়েছেন যে কিছুতেই তারিখের কালচারের গেরো থেকে সুপ্রিম কোর্টে বেরোতে পারছেন না। আপনারা খবর দিই, আমার হাতে একটা বিল এসে বিল না, আমি একটা তথ্য পৌঁছেছে, দেখছি সেটা হচ্ছে যে এই রাজ্য সরকার নবান্ন থেকে 1 কোটি টাকা একজন আইনজীবীর পেছনে খরচা করছেন। 1 কোটি টাকা, এবং মানে 1 কোটি টাকার বিল 92 লক্ষ টাকা তাকে পেমেন্ট করা হয়েছে। 8 লক্ষ টাকা বোধহয় জিএসটি ডিডাকশন হয়েছে বা কিছু হয়েছে। এবং তাতে ইন্টারেস্টিংলি দেখলাম যে ডিএ মামলাটাও তার মধ্যে আছে ওই 1 কোটি টাকা বিলের মধ্যে। আচ্ছা, দিলাম যে আমি তথ্যটা অ্যাসেম্বল করেছি, আমি তথ্যটা নিয়ে কোনো কভার স্টোরি এখনো পর্যন্ত করিনি, করব, একটু অপেক্ষা করবো। মানে সরকার পাবলিকের টাকা মেরে এই কথাটা আবার বলছি, আইনজীবীদের পেছনে খরচা করে কিভাবে ডিএ মামলা আটকাচ্ছে, এটা বোধহয় একটা জ্বলন্ত দলিল। এই দলিল আমি পেশ করব বাংলার মানুষের কাছে। 7 তারিখের আগেই করবেন, যাতে মানে এটা চারিদিকে কেন ব্যাপারটা কি দেখুন, সত্যি কথা সরকার কি চেয়েছে জানেন তো? সরকার চেয়েছে যে কর্মচারী সমাজ সুপ্রিম কোর্টে মামলা লড়তে লড়তে দেউলিয়া হয়ে যাক, মামলাটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসুক, এবং সেটাতে তো আস্তে আস্তে তারা সফলতা পেয়েছে। দেখুন, আমরা এতদিন এআরএ করে আমরা দিল্লি গেছি, আমাদের এখন ফান্ড
তলানিতে এসে ঠেকেছে, আমরা ট্রেনের টিকিট কেটেছি, এরপরে যদি আবার মামলা মানে ফিরে আসে তাহলে আমরা যে কি করব, আমরা মানে এখন চিন্তা করলে আমরা আতঙ্কিত, মানে আপনাদের আতঙ্ক। মলয়বাবু, আপনাদের এই অবস্থা, সেই সময় আমি হাতে তথ্য পাচ্ছি যে 1 কোটি টাকা একজন আইনজীবীকে পেমেন্ট করেছে, একজন আইনজীবীকে। 3টে মামলা আছে, তার মধ্যে আপনাদের এই কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটাও আছে সম্ভবত, আমি যতটুকু তথ্য পেয়েছি আমি সেটা নিয়ে বাবা তৈরি করছি। আপনি ভাবুন, একজন আইনজীবীকে অনলি ওয়ান আইনজীবী। এবার ভাবুন কত আইনজীবী তারা অ্যাপয়েন্ট করেন, আরজিকর থেকে শুরু করে একটার পর একটা, অপরাধী বাঁচানো, শিক্ষা দুর্নীতি। ওখানে আরেকজন থাকে অ্যাডভোকেট অন রেকর্ড, তাকেও টাকা দিতে হয়, কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড তাকে দিতে হবে তো। আমি বলছি এই যে 1 কোটি টাকা সুপ্রিম কোর্টের একজন সর্বোচ্চ বিচারপতি, মানে সর্বোচ্চ আইনজীবী, তাকে তার লিগ্যাল ফিজ বাবদ পেমেন্ট করা হচ্ছে, তার তথ্য আমার হাতে এসে গেছে। আমি এটা কর্মচারী সমাজকে জানাতে চাই আপনার মারফত, যেটা তারা জেনে রাখুন। যখন মলয় মুখোপাধ্যায়রা প্লেনে যাওয়ার খরচ আর নেই, ট্রেনে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, হাতে টাকা নেই বলে, সেই সময় দাঁড়িয়ে কর্মচারীদের বকেয়া, কর্মচারীদের হকের টাকা, সেই টাকা আটকানোর জন্য একজন আইনজীবীর পেছনে কোটি টাকা খরচা করছেন। তার মধ্যে 3টে মামলা আছে যদিও দেখলাম, কিন্তু তার মধ্যে একটা মামলা আমি যতদূর দেখলাম সেটা হচ্ছে সম্ভবত আপনাদের সংক্রান্ত। আর কি বলার আছে বলুন তো? তাহলে আপনি সেটাই তো বললেন, এছাড়া আপনি এর সঙ্গে আরো যোগ করুন, এই যে বললাম অ্যাডভোকেট অন রেকর্ড, এবং এছাড়া সরকারি অফিসাররা দিল্লিতে গিয়ে বসে থাকেন, তাদের পেছনে খরচা। আমি জুনিয়র আইনজীবীরাও যাচ্ছে, অনেকগুলো জুনিয়র আইনজীবীও যাচ্ছে। আমাকে একজন আইনজীবী বলেছেন অন্য একটা মামলায় শুধু মেনশন করানো লিগ্যাল প্রসেস, অর্থাৎ আইনজীবীদের, মানে দিল্লির আইনজীবীদের সবাইকে রাজি করিয়ে মেনশন করাতে গিয়ে কয়েক লক্ষ টাকা খরচা হয়ে গেছে রাজ্য সরকারের। কেন, এ রাজ্যের অফিসাররা গেছেন দিল্লিতে, বঙ্গভবনে উঠেছেন, তারপরে ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে কনফারেন্স করেছেন, মিটিং করেছেন, তারপরে আলটিমেটলি সরকারে গেছে। এবং তারা বলেছেন, আমাকে একজন আইনজীবী বলেন 10 থেকে 15 লক্ষ টাকা খরচা হয়ে গেছে শুধু এই লিগ্যাল প্রসেসে মেনশন করানোর ব্যাপারটাকে ইনিশিয়েট করানোর জন্য, অন্য একটা মামলার ক্ষেত্রে। আর এটা তো মারাত্মক, এটা তো শুনে আমি তো চমকে গেলাম, যেখানে আমরা ভাবতেই পারছি না। তবে 25 লক্ষ টাকা তো আপনার মানে ওই যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে সেই ডকুমেন্ট তো দেখিয়ে দিয়েছিলাম। 25 লক্ষ টাকা দিতে হবে, 25 লক্ষ 50 লক্ষ টাকা একজন আইনজীবীকে পেমেন্ট করা হয়েছিল, তার বিল দেখিয়ে দিয়েছিলাম। তবে মলয়বাবু, আপনাকে আমি এটা বলে রাখছি, ডিএ মামলাতে সরকারের ভূমিকাটা আমরা দেখেনি, কিন্তু আমি আপনাকে বলছি সেই তথ্য দর্শকের কাছে পেশ করবো। আমাদের কিছু লুকোনোর কিছু নেই, আমাদের ভয় দেখিয়েও কোনো লাভ নেই। আমি হাতে নথি সংগ্রহ করছি এবং সেই নথি কর্মচারী সমাজের কাছে দেখাবো, যে কর্মচারী সমাজের, বৃহত্তর কর্মচারী সমাজের, যাদের দিয়ে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালিয়েছেন, তাদের টাকা আটকানোর জন্য কিভাবে খুল্লা তাদেরই পকেটের টাকা খরচা করছেন একজন ভদ্রমহিলা একটা সরকারে থেকে। এটা জেনে রাখা দরকার। অল দ্য বেস্ট মলয়বাবু, যান, শুভেচ্ছা রইল। অন্তত ডিএ মামলায় জিতে ফিরুন, আশা রাখবো। এবার আশা রাখছি, কারণ সব থেকে যেটা হচ্ছে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে, কারণ তাকে এর আগে যে যিনি ছিলেন তাকে তো আমরা বারংবার জানিয়েছি, মামলাটা তিনি তো তুলতে পারেননি, তিনি তো মামলাটা ডিসপোজ করতে পারেননি। জানেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি যাচ্ছি চন্দ্রচূড়ের প্রতি সম্মান রেখেই বলছি, তার আমলে কেন 13 বার কর্মচারী সমাজের একটা এসএলপি শুনানি 5 মিনিটের জন্য হয় না? এই প্রশ্নটার উত্তর আমি পাইনি। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকেই বলছি। এটা কিন্তু বৃহত্তর জনসমাজের প্রশ্ন, সরকারি কর্মচারীদের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, যে 13 বার একটা ডিএ মামলা পিছিয়েছে। 2022 সালের নভেম্বর থেকে 23, 24, আজকে 2 বছরের অতিক্রম করে গেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কি হয় সন্ময়বাবু, আমরা তো ভিতরে থাকি, আমরা তো দেখেছি যে বিচারপতি ডান হাত দিয়ে মামলা মানে ফাইল তোলে, বাঁ হাত দিয়ে মানে বলে যে কেস ইজ ডিসমিস, এসএলপি। অর্থাৎ যেটা হাইকোর্ট থেকে বা ট্রাইব্যুনাল থেকে বা মানে ট্র্যাক থেকে যে সকল মামলাগুলো আসে,
সেগুলোতে ম্যাক্সিমামই অগ্রাধিকার দেয় সুপ্রিম কোর্ট, যার জন্য এসএলপি খারিজ হয়ে যায়, যদি 10টা থাকে 8টাই খারিজ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য এসএলবিটা খারিজ হচ্ছে না, এটাই খারিজ যদি না হয়, যদি অ্যাডমিশন হয় তাহলে অ্যাডমিশন হলো না কেন, এই প্রশ্নটা তো আমাদের আছে। নয় ডিসমিস হবে, নয় অ্যাডমিশন হবে, সেটাই সুপ্রিম কোর্ট করুক যে ঠিক আছে। এখন যদি অ্যাডমিশন, শুনুন, এখন যদি অ্যাডমিশন হয়, এখন যদি মানে 13 বার উঠবার পর যদি আগামী 14 তারিখ মানে 7 তারিখ যদি 14তম দিনে যদি অ্যাডমিশন হয়, তাহলে কিন্তু পরিষ্কার আবার সন্ময়বাবু বোঝা যাবে যে এই মামলায় আমাদের ডিএর টাকা যাতে রাজ্য সরকারকে দিতে না হয় সেই কারণেই এখন কিন্তু বোঝা যাচ্ছে। এইটাও কিন্তু আপনাকে বলে রাখলাম, যদি অ্যাডমিশন হয়, অ্যাডমিশন যদি হয় তাহলে 13 বারের মধ্যে অ্যাডমিশন হলো না কেন বলুন? এটা তো আমরা 7 তারিখ মামলা ডেভেলপমেন্ট কি হয় আমি আপনার কাছ থেকে শুনবো। আপনাকে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের বাইরে আপনাকে সরাসরি টেলিফোনে ধরবো। বৃহত্তর কর্মচারী সমাজ, দেখুন আমরা উত্তেজিত হয়ে যাই, গণতান্ত্রিক নিয়ম উত্তেজিত হবেন না, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন। আদালত তাকে আমরা সম্মান জানাই, তাদের আমরা অপমান করতে চাই না, কিন্তু এটা তো স্বাভাবিক। সম্মান রাখবো, আস্থা রাখবো, মর্যাদা দেব, সমস্ত কনফিডেন্স রাখবো, কিন্তু দিনের শেষে প্রশ্ন করব 2 বছরে 13 বার উঠেও 5 মিনিটের জন্য শুনানিটা হয়নি। আমাদের মহামান্য বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় যখন প্রধান বিচারপতি থেকেছেন। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, শুধু মন্তব্য করব একটা রাজ্য সরকার একজন আইনজীবীর পেছনে 1 কোটি টাকার একটা বিল, একটা ডেটের একটা বিল, 1 কোটি টাকা, টোটাল 1 কোটি টাকা। আমার হাতে ডকুমেন্ট এসে গেছে, কিন্তু আমি সেই ডকুমেন্ট এখন দেখাচ্ছি না, একটু অপেক্ষা করুন। বাংলার মানুষকেও কথা দিচ্ছি, বাংলার মানুষকে কথা দিচ্ছি, আলাপন বন্দ্যোপাধ্যায়ের 25 লক্ষ 50 লক্ষ টাকার বিল আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলার বৃহত্তর সমাজের কাছে দেখিয়েছিলাম যখন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া কেউ দেখায়নি। আমি আজকে আপনার মারফতে এই কথাটা কর্মচারী সমাজের কাছে বলে রাখলাম, যারা রিটায়ার্ড সরকারি কর্মচারী, যারা বর্তমান সরকারি কর্মচারী এবং যারা সরকারি কর্মচারী হননি অথচ ডিএ মামলার ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের কাছে বলে রাখলাম 1 কোটি টাকার এই বিলের তথ্য বাংলার জনসমাজের কাছে আনবো একজন আইনজীবীর জন্য। এবার কত আইনজীবীর পেছনে রাজ্য সরকার নবান্ন খরচা করে, নবান্ন পেশ করেছে, নবান্ন অ্যাপ্রুভ করেছে এবং সম্ভবত সে পেমেন্ট হয়ে গেছে। ভাবতে পারেন 1 কোটি টাকা, ভেরি 1 কোটি কত লক্ষ, 100 লক্ষ, এটা জানাবেন আপনারা আপনার যারা দর্শক আছেন, আপনারা যারা আপনাদের যারা সংগঠনে আছেন জানাবেন। আমি কিন্তু নথি বিশ্লেষণ করা শুরু করে দিয়েছি, আমি নথি হাতে পেয়ে গেছি, এইটুকু বলে রাখলাম। 1 কোটি টাকা, 1 crore, তার মধ্যে 92 লক্ষ টাকা পেমেন্ট হয়ে গেছে, জিএসটি বোধহয় 8 লক্ষ টাকা। এটা জানা দরকার বাংলার মানুষের। চুপি চুপি এই করেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন, ছাড়া চলবে না। অল দ্য বেস্ট মলয়বাবু, চেষ্টা করুন এই লড়াই বৃহত্তর সরকারি কর্মচারী। আমরা যেমন ভাবেই হোক, দেখুন আমাদের কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, তাদের হাত শক্ত আছে, তারা আমাদেরকে হেল্প করছে। আমাদের যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ এবং আমাদের যে সংগঠন আছে, মানে অবসরপ্রাপ্ত কর্মচারী ফেডারেশন, তারাও আমাদের সাহায্য করছে। এই মানে তবু তারা কত করবে, অবসরপ্রাপ্তরা অনেক মরে যাচ্ছে, তারা দেহ রাখছে। এই মামলা চলাকালীন যে আমাদের সংগঠন, এছাড়া সাধারণ কর্মচারী সমাজ, তারা পারে না, 200-300 টাকা দিয়েও বলে মলয়বাবু এটা পাঠালাম, আবার পরের মাসে চেষ্টা করব। খুব খারাপ লাগে। 200-300 টাকার জন্য হাত পেতে বসে রয়েছেন, আর ওদিকে 1 কোটি টাকা একটা সরকার আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করছে। ঠিক আছে মলয়বাবু, এটা নিয়ে আপনার সঙ্গে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে 7 তারিখ যদি সত্যি শুনানি হয়, আমি সুপ্রিম কোর্টে সরাসরি শুনানি পরপরই আপনার সঙ্গে ফোনে কথা বলবো। ধন্যবাদ মলয়বাবু এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।